আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব। সোশ্যাল মিডিয়া নিয়ে অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করতে যাচ্ছে যে দেশ। ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাচ্ছে ডেনমার্ক। গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কেন স্থান নেই নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব। প্রবাসীদের জন্য শ্রমবাজার সংকুচিত করে মার্কেটিং ও সেলস বিক্রয় খাতে নিজস্ব নাগরিকদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করছে সৌদি আরব। সোমবার ১৯ জানুয়ারি দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, এই দুই খাতে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে এখন থেকে অন্তত ৬০% কর্মী হতে হবে সৌদি নাগরিক। ফলে সৌদি আরবে থাকা অন্য দেশের নাগরিকদের, প্রবাসীদের জন্য এটি বড় দুঃসংবাদ। নতুন এই নিয়ম অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে ৩ বা তারও বেশি কর্মী কাজ করেন, তাদের মোট জনবলের ৬০% স্থানীয়দের দিয়ে পূরণ করতে হবে। এর মধ্যে মার্কেটিং খাতে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার ও জনসংযোগ পদের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে সেলস খাতে বিক্রয় ব্যবস্থাপক থেকে শুরু করে আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞের মতো পদগুলোতেও সৌদি নির্ভরতা বাড়ানো হচ্ছে। সরকারি এই সিদ্ধান্ত ঘোষণার ঠিক ৩ মাস পর থেকে দেশজুড়ে কার্যকর হবে। মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে এসব পদে নিযুক্ত সৌদি কর্মীদের মাসিক ন্যূনতম বেতন হতে হবে ৫,৫০০ রিয়াল। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল দেশটির বেসরকারি খাতের শ্রমবাজারকে স্থানীয়দের কাছে আরও আকর্ষণীয় করে তোলা এবং যোগ্য সৌদি নাগরিকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা। সোশ্যাল মিডিয়া নিয়ে অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করতে যাচ্ছে যে দেশ। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করার কথা গুরুত্ব দিয়ে ভাবছে যুক্তরাজ্য সরকার। ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি খতিয়ে দেখতে ব্রিটিশ মন্ত্রীরা শিগগিরই অস্ট্রেলিয়া সফর করবেন। গত মাসেই বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৬ বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। সোমবার ১৯ জানুয়ারি এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার জানায়, শিশুদের সুরক্ষায় বিশ্বব্যাপী প্রচলিত বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে তারা তথ্য ও প্রমাণ সংগ্রহ করছে। এর মধ্যে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা সম্ভব কিনা এবং এটি করলে কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হয়েছে। শুধু নিষেধাজ্ঞা নয়, ডিজিটাল কনসেন্ট বা সম্মতির বয়স বাড়ানো এবং রাতে ফোন ব্যবহারের সময়সীমা নির্ধারণের মতো প্রস্তাবগুলো খতিয়ে দেখছে দেশটি। যুক্তরাজ্যের প্রযুক্তি বিষয়ক মন্ত্রী লিজ কেন্ডাল এ প্রসঙ্গে বলেন, প্রযুক্তি যেন শিশুদের জীবনকে ক্ষতিগ্রস্ত না করে বরং সমৃদ্ধ করে তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ইনফিনিট স্ক্রোলিং বা আসক্তি তৈরি করে এমন ফিচারগুলো নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছে সরকার। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা আপত্তিকর কন্টেন্ট থেকে শিশুদের রক্ষা করাও এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। এদিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেত্রী কেমি ব্যাডেনখো এই উদ্যোগের সমালোচনা করে বলেছেন, বর্তমান লেবার সরকার সিদ্ধান্ত নিতে দেরি করছে। তার মতে, শিশুদের সুরক্ষায় দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। যদিও ব্রিটিশ সরকার এখনও কোনো নির্দিষ্ট বয়সসীমা চূড়ান্ত করেনি, তবে বর্তমানে প্রচলিত ১৩ বছর বয়সের ডিজিটাল সম্মতির সীমা আরও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাচ্ছে ডেনমার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ দেওয়ার হুমকির মধ্যেই ভূখণ্ডটিতে আরও সেনা পাঠিয়েছে ডেনমার্ক। সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় রয়্যাল ডেনিশ সেনাবাহিনীর প্রধান পিটার বয়সেন এবং সৈন্যদের একটি উল্লেখযোগ্য দল পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গার লুসুয়াকে অবতরণ করে।
পাবলিক ব্রডকাস্টার TV2 জানিয়েছে ৫৮ জন ডেনিশ সেনা আর্কটিক অঞ্চলে অবতরণ করেছে এবং অপারেশন আর্কটিক এন্ডিউরেন্স নামে চলমান বহুজাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য আগে পাঠানো প্রায় ৬০ জন সেনার সাথে যোগ দিয়েছে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ডেনিশ সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সাড়া দেয়নি। ট্রাম্প বিশাল খনিজ সমৃদ্ধ আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে অস্বীকৃতি জানানোর কয়েক ঘণ্টা পরই এই মোতায়েনের ঘটনা ঘটে, যা মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন। এদিকে ডেনমার্ক গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে প্রকাশ্যেই কথা বলেছে, যদিও বারবার দাবি করেছে এই অঞ্চলটি বিক্রির জন্য নয় এবং জোর করে দ্বীপটি দখলের যে কোনো পদক্ষেপ ন্যাটোর সমাপ্তি ডেকে আনবে। গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার ট্রাম্পের জেদ মার্কিন ইউরোপীয় সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে দিয়েছে এবং ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি করেছে, যার ৩২টি সদস্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক উভয়ই আছে। গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কেন স্থান নেই? নেতানিয়াহু। যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বছর ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এই চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলীকরণ বাহিনী মোতায়েন হবে, যেখানে বিভিন্ন দেশের সেনারা থাকবে। সোমবার ১৯ জানুয়ারি ইসরায়েলি সংসদ নেসেটে নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকায় আমরা ট্রাম্প পরিকল্পনার দ্বিতীয় ধাপে রয়েছি। দ্বিতীয় ধাপের একটি খুব সহজ মানে রয়েছে, হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে নিরস্ত্র করা হবে। আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনীতে কাতার ও তুরস্কের সেনাদের থাকতে দেওয়া হবে না উল্লেখ করে নেতানিয়াহু বলেন, গাজায় তুরস্ক অথবা কাতারের কোনো সেনার স্থান হবে না। গাজায় কোন কোন দেশ সেনা পাঠাবে সেটি এখনও স্পষ্ট নয়। যেসব দেশের সেনা আসবে তাদের নিয়ে গঠিত এ আন্তর্জাতিক বাহিনীর কাজ হবে গাজার সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া এবং নতুন একটি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া, যারা হামাসের জায়গায় কাজ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জ্যাসপার জেফার্সকে গঠিত হতে যাওয়া এ বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেছেন।